নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাংলাদেশে যেখানে নির্যাতনের শিকার হচ্ছেন বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়, সেখানে ত্রিপুরায় সংখ্যালঘু অংশের বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। তাঁদের উন্নয়নও হচ্ছে সমান তালে। আর এক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার নিউজ নাওয়ের সঙ্গে কথোপকথনে এমনটাই উল্লেখ করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান তথা সংখ্যালঘু শাহজাহান মিয়া। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আক্রমণের শিকার হচ্ছেন বিশেষ করে হিন্দু সংখ্যালঘু অংশের মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে এই বিষয়ে মুখ খুলতে হয়েছে বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেও। তবে সেই তুলনায় বাংলাদেশের সবচেয়ে নিকট প্রতিবেশী ত্রিপুরার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উল্টো। মুখ্যমন্ত্রী মানিক সাহার শাসনে ত্রিপুরার সংখ্যালঘু অংশ বিশেষ করে মুসলমান সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপদ। বিষয়টি আবারও একবার প্রমাণিত হলো সংখ্যালঘু অংশের মানুষের প্রতিক্রিয়াতে। ধর্মীয় সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শাসনে ত্রিপুরায় সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ এবং তাঁদের উন্নয়নও হচ্ছে সমান তালে বলে নিউজ নাওয়ের সঙ্গে একান্ত আলোচনায় জানালেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। তারা হচ্ছে সনাতন ধর্মের লোক, আর আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা। তো বিশেষ করে আমি ত্রিপুরার ব্যাপারটাই বলতে চাই আপনাদের মাধ্যমে। যেমন আমরা সংখ্যালঘু, কিন্তু আমরা যারা সংখ্যালঘু রয়েছি বিশেষ করে মুসলিমরা, আমরা সব থেকে সেফ এবং মানে খুব খুব ভালো রয়েছি আমাদের এই বিজেপি সরকার আমলে, ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে। কেন আপনাকে বলছি সেটা আপনারা জানেন। আমি একজন সংখ্যালঘু, আমি একজন মুসলিম ছেলে। আপনারা জানেন, মুসলিম ছেলে হওয়ার পরেও যেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি বা যেটা বিরোধীরা সবসময় কথা বলে যে বিজেপির আমলে সংখ্যালঘুরা বঞ্চিত, একদম না, সেটা মিথ্যা কথা। যদি বিজেপির আমলেই মুসলিমরা যদি ডেভেলপ না হতো, মুসলিমরা যদি উন্নয়ন না হতো, তাহলে আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন সংখ্যালঘু হিসাবে কী করে সোনামুড়া নগর পঞ্চায়েতের মতন জায়গাতে আমি ভাইস চেয়ারম্যান হয়েছি এই বিজেপির আমলে। তা আমি একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, যেমন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নারা সবকা সাথ সবকা বিকাশ, ওই নারাকে পাথেয় করে আমাদের ভারতবর্ষে সংখ্যালঘুরা যারা রয়েছেন মুসলিমরা সব থেকে সেফ, এখন সব থেকে ভালো রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, দেখেন আমরা সোনামুড়াতে আমি যেই জায়গাতে ভাইস চেয়ারম্যান রয়েছি, যেমন আমরা একমাত্র দুর্গাপূজা গেল, কালী পূজা গেল, আমি ভাইস চেয়ারম্যান হিসাবে আমি গর্ববোধ করি। দুর্গাপূজাতে যেমন খুব আনন্দ করে আমরা পূজাতে যারা আমার সনাতন ধর্মের ভাই বোনরা মায়েরা রয়েছে তাদেরকে যেমন আমরা হেল্প করি, সহযোগিতা করি, আমরা সমস্ত বডি মিলে, নগর পঞ্চায়েতের সমস্ত বডি মিলে, বিশেষ করে আপনারা যদি না বলে না হয় আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করে দেখুন, এই পূজাতে সবথেকে বেশি আমি উদ্যোগ নেই। আমি একজন সংখ্যালঘু ছেলে হিসাবেও সেম আমাদের যখন মুসলিমরা রয়েছি আমাদের ঈদের সময়ে, আমাদের নামাজের সময়ে, আমাদের বিভিন্ন মুসলিমদের যেমন এখন ওয়াজের সময় চলছে, ওয়াজ মাহফিলের সময়, সমস্ত ব্যাপারে আমাদের যেহেতু আপনাদের জানেন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, খুব জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনার নেতৃত্বে যেভাবে ত্রিপুরাতে একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত উনি নিচ্ছেন, ডেভেলপমূলক উন্নয়নমূলক কাজ উনি হাতে নিচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরাও সোনামুড়া ত্রিপুরার বর্তমানে চলছে বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযান। মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে গোটা রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও বিজেপির সভ্যপদ গ্রহণ করছেন সংখ্যালঘু অংশের সাধারণ মানুষ, জানিয়েছেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান। দেশব্যাপী যে আমাদের সদস্যতা পদ অভিযান যে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামও আমরা দেখেছি উৎসবের মেজাজে সংখ্যালঘুর অংশের লোক সব থেকে বেশি হারে ওই বিজেপি করার জন্য, ভারতীয় জনতা পার্টির সদস্যপদ হওয়ার জন্য এগিয়ে আসছে। তার মূল কারণ হচ্ছে মুসলিমরা এখন বুঝে গেছে যে বিগত দিন যে সরকারটা ছিল শুধু মিথ্যা আর মানুষকে শুধু আসার পর আসা, কিন্তু মুটো সংখ্যালঘুদের কোনো ডেভেলপ করেনি। তা আমরা লক্ষ্য করেছি যারা আমরা রয়েছি, আমরা শুধু কথাই বলি না,
প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে কাজও সেটা প্রমাণ হয়েছে। তার কারণে আজকে মুসলিমরা যারা রয়েছে, ত্রিপুরাতে যারা সংখ্যালঘু রয়েছে, ইন্ডিয়াতে যারা সংখ্যালঘু রয়েছে, আমরা খুব সেফ রয়েছি। উন্নয়নের ক্ষেত্রে সনাতন ধর্মের লোকের যেমন উন্নয়ন হচ্ছে, আমাদেরও। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে ভিত্তি করে ত্রিপুরাতেও ইতিপূর্বে মাথাচাড়া দিয়েছিল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। সরকার এবং মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে অবাঞ্ছিত কার্যকলাপ সংঘটিত করে প্রতিক্রিয়াশীলরা বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে গোয়েন্দারা। এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দূরদর্শী এবং সময়োপযোগী পদক্ষেপ অনেকটা ভরসা জুগিয়েছে রাজ্যের সংখ্যালঘু অংশের সাধারণ মানুষের মধ্যে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বর্তমানে মোট জনসংখ্যার 24.5% রয়েছেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর উন্নয়ন ছাড়া সম্ভব নয় রাজ্যের সার্বিক উন্নয়ন। শুক্রবার ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডক্টর বি.আর. আম্বেদকরের সকলের জন্য সমতা তথা উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করছে সরকার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে 40 জন ওবিসি সম্প্রদায়ভুক্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি মেধা স্বর্ণপদক। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায়ভুক্ত। কাজে কাউকে কোনো অবস্থায় পেছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব নয়। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীজি বারবার বলেন। সবাইকে নিয়ে আমরা সবার যদি উন্নতি হয় তবেই কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই। রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে রানীর পাচারে উদ্বোধন হয় রাধিকা হেলথ কেয়ার সেন্টারের। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, চিকিৎসা পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার ইতিমধ্যে অনেক পরিবর্তন এনেছেন। তাছাড়া রাজ্যের বিভিন্ন রেফারেল হাসপাতালগুলো স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের প্রতিটি জায়গায় প্রাইমারি হেলথ সেন্টারকে কমিউনিটি হেলথ সেন্টারে আর কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। জিরানিয়া কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই মহকুমা হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে এই মহকুমা হাসপাতাল নতুনভাবে পথ চলা শুরু করবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী রানীর বাজার প্রাইমারি হেলথ সেন্টারকে হেলথ সেন্টারে রূপান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানিয়েছেন। প্রতিটি জায়গায় যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার সেগুলোকে কমিউনিটি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। যেগুলো কমিউনিটি হেলথ সেন্টার সেগুলোকে মহকুমা হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। এবং আমাদের এই মহকুমায় জিরানিয়া, যেটা কমিউনিটি হেলথ সেন্টার ছিল সিএসসি জিরানিয়াতে, সেটাকে মহকুমা হাসপাতালে পরিণত করার জন্য কাজ শুরু হয়েছে এবং প্রায় 30 কোটি টাকা ব্যয়ে সেই মহকুমা হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে মহকুমা হাসপাতাল তার নতুন পথ চলা শুরু করবে। সিমিলারলি আমাদের জিরানিয়ার যে প্রাইমারি রানীবাজারের প্রাইমারি হেলথ সেন্টার, আগামী দিনে সেটাকে কমিউনিটি করার প্রস্তাব রয়েছে এবং সেই বিষয়ে আমাদের সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে যদি এগিয়ে নেওয়া না যায় তবে প্রকৃত অর্থে আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় স্বাস্থ্য পরিষেবাকে সরকারি ও বেসরকারি স্তরে যৌথভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে ধারণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
দেশের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করলেন ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। 2016 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। এরপর 2022 সালে 9 নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। সেই হিসেব মতো দেখতে গেলে তাঁর মেয়াদ শেষ হয়েছে আগামী রবিবার হচ্ছে, কিন্তু শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় শুক্রবারে শেষবারের জন্য এজলাসে বসলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। গত 8 বছর ধরে সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চে বসে অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন ডিওয়াই চন্দ্রচূড়, যেগুলোর মধ্যে ছিল বহু সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়। কর্মজীবনে বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার চন্দ্রচূড়ের অবসর উপলক্ষে সুপ্রিম কোর্টে একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীরা। উল্লেখ করা যেতে পারে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দেশের রাজনীতির শীর্ষে তুলে আনার অন্যতম কারিগর হলেন বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আদবানি। শুক্রবার ভারতীয় রাজনীতির এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের ৯৭তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। লালকৃষ্ণ আদবানি ভারতীয় রাজনীতির অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি প্রদর্শনীমূলক ধর্মীয় আচার অনুষ্ঠানে না গিয়ে ধর্মনিরপেক্ষতার বিকল্প রাজনৈতিক বাগধারাটি তুলে ধরে ভারতীয় জনতা পার্টি নামক একটি রাজনৈতিক দলকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করতে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শুক্রবার ভারতরত্ন লালকৃষ্ণ আদবানির ৯৭তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1927 সালের 8 নভেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবানি। 1942 সালে আরএসএস এ যোগ দিয়ে 1947 সালে দেশভাগের সময় সিন্ধু প্রদেশ থেকে দিল্লিতে চলে আসেন তিনি। অটল বিহারী বাজপেয়ী এবং অন্যান্য নবনির্বাচিত জনসংঘের সাংসদের সংসদীয় কাজে সহায়তা করতে শুরু করে। 1957 সালের প্রথম দিকে ভারতীয় রাজনীতির মূলধারার প্রবেশ করেছিলেন লালকৃষ্ণ আদবানি। 1958 সালে তিনি দিল্লি রাজ্য জনসংঘের সম্পাদক হন। এই ভূমিকার পাশাপাশি একজন সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন লালকৃষ্ণ আদবানি। 1967 সালে পূর্ণকালীন রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান শুরু করেন তিনি। 1970 সালের এপ্রিলে ইন্দ্র কুমার গুজরালের মেয়াদ শেষ হবার পরে রাজ্যসভার এই আসন শূন্য হয়ে পড়ে। এক্ষেত্রে জনসংঘ আদবানিকে প্রার্থী করে এই আসনের জন্য। পরবর্তী সময়ে দিল্লির নাগরিক পরিষদ থেকে সংসদে চলে আসেন লালকৃষ্ণ আদবানি। দীর্ঘ রাজনৈতিক ইনিংসে দেশের উপপ্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিজেপি সভাপতি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বিজেপির এই লৌহ পুরুষ। জনতা পার্টির সরকার ভেঙে যাওয়ার পর বাজপেয়ীর সাথে আদবানি বিজেপিকে আরএসএস এর রাজনৈতিক অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। 1986 সালে বাজপেয়ীর স্থলাভিষিক্ত হয়ে রাম মন্দির নিয়ে সুর চওড়া করেন আদবানি। 1989 সালের জুন মাসে পালমপুর অধিবেশনে বিজেপি আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের দাবিকে সমর্থন করে আদবানির নেতৃত্বে প্রধানমন্ত্রী ভিপি সিং 7 আগস্ট 1990 অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলিকে সংরক্ষণের জন্য মন্ডল কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের ঘোষণা করেছিলেন, যা হিন্দুদের ঐক্যকে হুমকির মুখে ফেলেছে বলে প্রচার করে রাম জন্মভূমি আন্দোলন গড়ে তোলার রসদ খুঁজে পান লালকৃষ্ণ আদবানি। এর পরপরই 26 আগস্ট 1990 একটি সভা আহ্বান করে আরএসএস অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য। এর কয়েক সপ্তাহের মধ্যেই সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার ঘোষণা করে দেন লালকৃষ্ণ আদবানি। 1990 সালের 25 ডিসেম্বর শুরু হয় রথযাত্রা। গুজরাটে এই যাত্রায় আয়োজনে সাহায্য করেছিলেন নরেন্দ্র মোদী। রথযাত্রাটি ব্যাপক প্রভাব ফেলে ভারতীয় রাজনীতিতে, যা জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে যায় আদবানিকে। ওই সময় বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল যে যদি আদবানিকে গ্রেফতার করা হয় তাহলে তারা ভিপি সিং সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করবে। তবে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের সরকার 22 অক্টোবর 1990 রাতে আদবানিকে গ্রেফতার করে এবং তাকে বর্তমান ঝাড়খণ্ডের দুমকার একটি গেস্ট হাউসে নিয়ে যায়। প্রেক্ষিতে ভিপি সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। সারা দেশে রথযাত্রা নিয়ে কয়েক মাস অতিবাহিত করার পর অবশেষে অযোধ্যায় কর সেবা করতে প্রবেশ করেন আদবানি, যা অবশেষে 1992 সালে 6 ডিসেম্বর রচনা করেছিল বাবরি মসজিদ ধ্বংসের পটভূমি।
1984 সালে দুটি সংসদীয় আসন থেকে বিজেপিকে তুলে এনে বর্তমানে 15 বছর ধরে বিজেপির সরকার গঠনের দীর্ঘ ইতিহাসে লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাজপেয়ী সরকারে উপপ্রধানমন্ত্রী পদে থাকা সত্ত্বেও 2004 সালের সাধারণ নির্বাচনে পরাজয়ের পরে সভাপতি হিসেবে দলকে পরিচালনা করেন তিনি। 1991 সালে কাশ্মীরে জঙ্গিদের গ্রেফতারের ফলে হাওয়ালা দালালদের উপর অভিযান চালানো হয়েছিল, যা আডবাণী সহ জাতীয় নেতাদের একটি বড় আকারের অর্থ প্রদানের একটি সিরিজ প্রকাশ করে। যদিও পরে প্রমাণের অভাবে মামলাটি নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট। 2005 সালে পাকিস্তান সফরের সময় মোহাম্মদ আলী জিন্নাহকে ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে ঘোষণা করে দল এবং সংঘ উভয়কে হতবাক করে দিয়েছিল পোর খাওয়া এই রাজনীতিবিদ। তবে ফিরে আসার পর বিজেপি সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। 2014 সালে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নরেন্দ্র মোদীকে অভিষিক্ত করার পর সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। 2024 সালে ফেব্রুয়ারি মাসে লালকৃষ্ণ আডবাণীকে দেশের সর্বোচ্চ বেসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত করে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে শনিবার। মোট 14,223টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এই বিশেষ লোক আদালতে। এর মধ্যে ট্রাফিক চালান সংক্রান্ত মামলা রয়েছে 9,756টি। ত্রিপুরা পুলিশ আইনে রয়েছে 3,832টি মামলা। ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে রয়েছে 122টি। ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টে রয়েছে 441টি। এছাড়া চেক বাউন্স, এনআই অ্যাক্ট সংক্রান্ত মামলা রয়েছে 31টি। সিআর ফরেস্ট সংক্রান্ত 7টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত 27টি মামলা এবং অ্যানিমেল অ্যাক্টে রয়েছে 7টি মামলা। বিশেষ লোক আদালতের জন্য গঠন করা হয়েছে 24টি বেঞ্চ। এর মধ্যে খোয়াই জেলায় রয়েছে সবচেয়ে বেশি 5টি বেঞ্চ। লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা পক্ষ বিপক্ষকে সহযোগিতায় থাকবেন প্যারালিগ্যাল ভলেন্টিয়াররা বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ। রাজ্যে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় বাতিল হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলতি মাসের 20 এবং 21 নভেম্বর। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে এই বৈঠকটি। গত 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবার কথা ছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক, কিন্তু তার আগেই ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল বৈঠক। ত্রিপুরা রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এবার চলতি মাসের 20 এবং 21 তারিখ অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। প্রথমবারের মতো আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া এই উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। দুদিনের এই বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা। এছাড়াও প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে যোগ দেবেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপালরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের আগে 19 নভেম্বর সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলির পরিকল্পনা বিভাগের প্রধান সচিব এবং সহকারী সচিবদের নিয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। উত্তর পূর্ব পর্ষদের মূল বৈঠকের আলোচ্য সূচি এবং নতুন প্রকল্পগুলি চূড়ান্ত করা হবে 19 নভেম্বরের এই বৈঠকে। এদিকে রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আগরতলায় অনুষ্ঠিত হতে চলা উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠকে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়টি নিয়ে উত্তর পূর্ব পর্ষদ এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার উন্মুক্ত অংশে অবিলম্বে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে জোর দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে সিকিম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের জন্য একটি আঞ্চলিক পরিকল্পনা এবং সংবিধিবদ্ধ উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে উত্তর পূর্ব পর্ষদ আইন 1971 এর অধীন গঠিত নর্থ ইস্ট কাউন্সিল বা NEC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী রবিবার বিশ্ব রেডিওগ্রাফার দিবস দিনটিকে সামনে রেখে শহর আগরতলায় অনুষ্ঠিত হয় র্যালি। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টার উদ্যোগে আয়োজিত হয় এই র্যালিটি। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয় র্যালিটি। এক্স-রে, সিটি স্ক্যান, MRI স্ক্যান সম্পর্কে সাধারণ মানুষের সচেতন করে তুলতে এই র্যালি বলে জানিয়েছেন সংস্থার নেতৃত্ব। না, এখন আজকের দিনে অ্যাওয়ারনেস র্যালি থেকে কোনো দাবি দেওয়া নেই। আমাদের আজকে অ্যাওয়ারনেস
আজকের দিনটা ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে, বিশ্ব রেডিওগ্রাফি দিবস। সেই দিবসে আজকে আমাদের কোনো দাবি টবি নেই, আমাদের শুধু বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি রেডিওগ্রাফি জিনিসটা কি বা কীভাবে এক্সরে সিরিজকে এমআরআই কী কী। কেমন আছে প্রত্যন্ত অঞ্চলের জনজাতি অংশের মানুষ? সেই খবর কেউ রাখে? ভোট আসে, ভোট যায়, ভাগ্যের চাকা কি ঘুরছে তাদের? ভোট প্রত্যাশীদের কেবল ভোটের সময়ই এলাকায় আসতে দেখা যায়। কি বাম কি রাম, সব আমলেই একই দৃশ্য। জনজাতিদের অবস্থান যেমন ছিল আজও ঠিক তেমনি রয়েছে, অথচ তাদের উন্নয়নের জন্য রয়েছে সরকারের বিভিন্ন প্রকল্প। সেগুলো কি আদতে পৌঁছচ্ছে প্রকৃত মানুষের কাছে? এ নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের দৈনন্দিন জীবনের খবর কেউ জানতে চায় না। তাদের দৈনন্দিন কাজকর্মের এমনই এক সুন্দর শিল্পের চিত্র উঠে এসেছে মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত এলাকায়। জনজাতিদের জীবনযাত্রায় চিরাচরিত প্রথার টং ঘরের চিত্র যেমন লক্ষ্য করা যায়, তেমনি দেখা যায় তাদের নিপুণ হাতের তৈরি নানা প্রকার বাঁশ বেতের সামগ্রীও। বাঁশ বেত দিয়ে তৈরি এমন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরি করার দৃশ্য দেখা যায় মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুমপাড়া গ্রামে। এলাকার প্রবীণ পুরুষরা ধান রাখা ডোল, চাটাই ইত্যাদি নানা ধরনের জিনিস তৈরি করছেন নিজের হাতে। মরশুমে জুমের ফলানো ধান ঘরে তোলার আগে ধান শোকানোর জন্য প্রয়োজন চাটাই, আর শুকনো ধান রাখার জন্য প্রয়োজন ডোল। তাই ঘরে ধান তোলার আগেই নবীন প্রবীণ সবাই তাদের হাতের জিনিস তৈরি করতে ব্যস্ত। কথা প্রসঙ্গে ওই এলাকার প্রবীণ নাগরিক জানান, দীর্ঘ বছর ধরে এ ধরনের সামগ্রী তারা তৈরি করে আসছেন। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিজেরাই প্রস্তুত করেন। সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই এ ধরনের সামগ্রী তৈরি করেন তারা। সরকারি সাহায্য তাদের জন্য আসে কি না সেই বিষয়েও তাদের কোনো ধারণা নেই, কারণ কেবল ভোটের সময়ই নেতাদের মুখে শোনা যায় সরকার জনজাতি অংশের মানুষের জন্য নানা প্রকার প্রকল্প চালু করেছেন, কিন্তু ভোট সম্পন্ন হতেই ভোট প্রত্যাশীদের সঙ্গে প্রকল্পগুলিও যেন থেমে যায়। এদিকে জনজাতি প্রবীণরা জানান, নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের পাশাপাশি বাজারেও বিক্রি করে থাকেন। বিক্রি করলে লাভের মুখও দেখেন, কিন্তু বর্তমান সময়ে বাজারে বিক্রির তুলনায় পারিশ্রমিক সঠিকভাবে পাওয়া যায় না। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে একদিকে যেমন তাদের চিরাচরিত ব্যবহারের সামগ্রীগুলি থেকে আর্থিকভাবে লাভবান হবেন, এর পাশাপাশি আগামী দিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাও করা সম্ভব হবে। নন্দকুমার মলসুম। এটা কোন জায়গা? নুনাছড়া বাড়ি। কি বানাইতেছেন? দাড়ি। দাড়ি কেলি গিয়া ধান শুকন লাগিয়া নিজের আর নিজের। এদিকে আপনারা বিক্রি করেন? করে তবু আমরা এখন তো করেন আর কি। বিক্রি করলে বাজারে কত করে রেট আছে এটির? এটা 1000-1500 করে যায় বাজারে বেচলে। তো কোন বাজারে বেচেন আপনারা? এটি চাকমাঘাট, তেলেমরা। এটি কত বছর ধরে করতেছেন? সারা বছর করে, এটা সময় পাইলে করে আর কি। ও, এখন আপনার বয়স কত? আমি তো 74 হইব। জনজাতি প্রবীণ নাগরিকদের হাতের এ ধরনের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা ও সমৃদ্ধ করা আমাদের সকলের কর্তব্য। প্রত্যন্ত অঞ্চলের এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে বলে ধারণা অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বিরতির পর স্বাগত, চোখ রাখছি ওটারও খবরে। মহিলা কমিশন নিস্তব্ধ, ঘুমাচ্ছে। নারী ঘটিত অপরাধ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা নেই কমিশনের। বৃহস্পতিবার এই অভিযোগ নিয়ে রাজ্য মহিলা কমিশনের সদর দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল মহিলা কংগ্রেস। নারী সংক্রান্ত ঘটনা সম্পর্কে মহিলা কমিশনকে সজাগ করতে মুখে কালো ফিতে বেঁধে প্রতিবাদটি সংগঠিত করে মহিলা কংগ্রেস। রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ শিশু নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা, নারী ঘটিত অপরাধে নির্বিকার ভূমিকা পালন করছে মহিলা কমিশন বলে অভিযোগ করেন মহিলা কংগ্রেসের নেতৃত্ব। আমাদের কর্মসূচি হলো যে আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওদেরকে বিবস্ত্র করে ধর্ষণ করা হচ্ছে। তো আমরা আজকে এই প্রতিবাদে আমরা মহিলা কমিশনের সামনে একটা বিক্ষোভ করব, কারণ মহিলা কমিশন নিস্তব্ধ, ঘুমাচ্ছেন উনি চতুর্দিকে যে রকম ঘটনা হচ্ছে উনি কিছুই এই সম্বন্ধে কিছু বার্তা আমাদেরকে দিচ্ছেন। অপহরণের 1 মাস পর নাবালিকা কন্যাকে উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। পুলিশ ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের বিরুদ্ধে গাফিলতি ও ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন নাবালিকার পরিবারের লোকজন। নাবালিকার মা বাবা মেয়েকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ায় বাধ্য হয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশ। এমনটাই অভিযোগ করলেন নাবালিকার অভিভাবকরা। জানা যায়, গত 10 অক্টোবর সোনামুড়া খেদাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নাবালিকার পরিবারের তরফ থেকে 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু থানার ভারপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ প্রথম মামলা নিতে অস্বীকার করে, কিন্তু পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নাবালিকা কন্যাকে উদ্ধার করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রীর চাপে ও সিপাহীজলা জেলার এসপির নির্দেশে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ আসামিকে গ্রেপ্তার না করে শুধুমাত্র মেয়েকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেন। নাবালিকা কন্যার অভিভাবকদের অভিযোগ, ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ গত 1 মাস ধরে তাদের নাবালিকা কন্যাকে উদ্ধার করতে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনয় করে মেয়েকে উদ্ধার না করে আসামির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছে। এমনকি নাবালিকা উদ্ধার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করে বলে অভিযোগ। নাবালিকা কন্যাকে উদ্ধার করতে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ কি ধরনের গাফিলতি করেছেন শুনুন কি বলছেন নাবালিকা কন্যার মা বাবা। আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছে বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। মানে এই গাফিলতি, ম্যাডামের গাফিলতি আজকে 1 মাস হয়ে গেছে, মাইয়েরা আমরা উদ্ধার করতে পারি না। আসামিও দৌড়ে দিচ্ছে না, আসামি দৌড়ে দিচ্ছে, আসামি মৎস্য চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য রাজ্য সরকারের। শুক্রবার মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার গোর্খাবস্তির মৎস্য অধিকর্তা কার্যালয়ে দপ্তরের কাজকর্মের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়টি আলোচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরায় মৎস্য চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য সরকারের বলে মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উল্লেখ করেন মন্ত্রী। বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজগুলি কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও পর্যালোচনা করেছেন মন্ত্রী। প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার জোগাড় আমরা দিতে পারি, যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবুও আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা। ত্রিপুরায় ভয়াবহ বন্যায় মৎস্য চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে 1350 কোটি টাকা। রাজ্য সরকার আপাতত 10 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে বলে বৈঠক শেষে নিউজ নাওকে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে প্রতি বছর প্রায় 1,16,000 মেট্রিক টনের মতো মাছের চাহিদা রয়েছে, তাতে অনুপাতে মাছের উৎপাদন রয়েছে 83,000 মেট্রিক টন। এক্ষেত্রে প্রায় 32,000 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে, যা পূরণ করতে বর্তমানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকে আমদানি করা হচ্ছে মাছ বলে জানিয়েছেন মন্ত্রী। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মাছের ক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার বিষয়গুলি নিয়েও পর্যালোচনা করা হয় এই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চোখ রাখছি খেলার খবরে। রঞ্জি ট্রফি এলিট এ গ্রুপে চতুর্থ ম্যাচে শক্তিশালী বড়োদরার বিরুদ্ধে প্রথম ইনিংসে 3 পয়েন্ট নিশ্চিত করল স্বাগতিক ত্রিপুরা। প্রথম ইনিংসে বড়োদরা 235 রানের জবাবে শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস 7 উইকেটের বিনিময়ে 482 রানে ডিক্লেয়ার করে স্বাগতিক ত্রিপুরা। এক্ষেত্রে ত্রিপুরার দুইজন ব্যাটসম্যান বিক্রম দাস এবং জিয়নজোৎ সিং দুর্ভাগ্যজনকভাবে আউট হন 90-এর কোঠায়। 247 রানে পিছিয়ে থেকে দিনের শেষে যখন এমবিবি মাঠ ছাড়ে বড়োদরা, তখন দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ছিল বিনা উইকেটে 37। ম্যাচের বর্তমান গতি প্রকৃতি অনুসারে শনিবার শেষ দিন নিশ্চিত ড্রয়ের লক্ষ্যেই মাঠে নামবে ত্রিপুরা বড়োদরা উভয় দল। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।